দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় কৃষকের মাঠ থেকে বিজ্ঞানভিত্তিকভাবে মাটি সংগ্রহ এবং মাটির স্বাস্থ্য কার্ডের জন্য বিশ্লেষণ। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি,
ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় কৃষকের মাঠ থেকে বিজ্ঞান ভিত্তিকভাবে মাটি সংগ্রহ এবং মাটির স্বাস্থ্য কার্ডের জন্য বিশ্লেষণ। এ বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির অ্যাডভাইজার এবং TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ডক্টর অজিত কুমার পোদ্দার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনাকেও ধন্যবাদ এই ব্যাপারে আলোচনা করার জন্য। আমরা কৃষক বন্ধুদের মাটির স্বাস্থ্যের জন্য যে হেলথ কার্ড, সেই বিষয়ে বিশদে জানার জন্য আজকের এই আমরা পর্বটি রেখেছি।
প্রথমে আপনার থেকে জানতে চাইব যে এই হেলথ কার্ড এটা কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। হেলথ কার্ড খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা মাটির অবস্থানটা কী অবস্থায় আছে সেটা জানার জন্য হেলথ কার্ডের দরকার। আমি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাতে পারি যে আমাদের যদি কোনো ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার একটা কিন্তু প্রেসক্রিপশন করে দেয়। এই জিনিসটা থাকলে পরে পরবর্তী যদি 6 মাস বা 1 বছর পর আপনার আবার কোনো প্রবলেম হয়, তখন সেই স্ট্যাটাসটা তারা দেখে। ঠিক একইভাবে আমাদের মাটিতে মানে আমাদের হেলথ কার্ডের প্রয়োজনীয়তা মানে মাটির স্বাস্থ্য কেমন আছে, স্বাস্থ্যটা কীরকম ছিল, এখন বর্তমানে কীরকম আছে, সেটার জন্য হেলথ কার্ডটা বেশি প্রয়োজন। কারণ এটা দিয়ে আমি বুঝতে পারবো আমার মাটির অবস্থানটা কী, নাইট্রোজেনের পরিমাণ কীরকম আছে, ফসফরাসের পরিমাণ কীরকম আছে, পটাশের পরিমাণ কেমন আছে, এবং অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো আছে তার পরিমাণ কীরকম আছে। কারণ এটা যদি আমি জানতে পারি, তখন কিন্তু আমি বুঝতে পারবো আমার মাটির অবস্থানটা কি, আমাকে কি করতে হবে যে কোনো একটা পার্টিকুলার ফসলের জন্য। আচ্ছা, এই হেলথ কার্ডে যে সমস্তগুলো বললেন, এর বাইরে মাটির যে ধরন বা বৈশিষ্ট্য, যেমন এঁটেল মাটি কিনা বা দোআঁশ মাটি কিনা, এগুলোও কি বোঝা যায়? অবশ্যই মাটিকে আমরা 2 রকমভাবে ভাগ করতে পারি, জেনারেলি টেক্সচার এবং স্ট্রাকচার। অর্থাৎ টেক্সচার যদি আপনি জানতে পারেন, তখন আপনার মাটিটা কি আছে, এটা কি স্যান্ডি সয়েল, এটা কি লোম সয়েল, অথবা এটা ক্লে সয়েল কিনা, এটা কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হয় না। যেমন আমার মাটিটা বেলো মাটি, সেই জন্য কোনো কৃষকই চাবে না ট্রাকে ট্রাকে করে ক্লে সয়েল অন্য জায়গার থেকে নিয়ে আসার জন্য, এটা সম্ভব না। অতএব আমরা যেটা করছি যে এটা টেক্সচারটা আপনি একবার পরীক্ষা করতে পারেন, যে আপনার মাটি কি দোআঁশ মাটি না বেলে মাটি না এঁটেল মাটি, এটা আপনি একবার পরীক্ষা করতে পারেন। কিন্তু অন্যান্য যে কম্পোনেন্টগুলো থাকছে, যেমন ধরেন পিএইচ, মানে সয়েলে অম্লত্ব এবং খারত্বটা, এটা কিন্তু পরিবর্তনশীল হয়। অতএব এটা আপনাকে জানতে হবে যে আমার মাটিটা অম্লত্ব বা খারত্ব কীরকম আছে। অথবা আমার মাটিতে ইসি করে আমরা ইসিটা করে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি করা হয়, যে আপনার মাটির নুনের পরিমাণটা কীরকম আছে, সেটা কিন্তু পরিবর্তন হবে। যদি আপনার মাটিতে মানে কোনো সমুদ্রের জল আসে, নুনের পরিমাণ বেড়ে যাবে, আর যদি আপনি সেই সমুদ্রের জলটাকে আটকাতে পারেন, বাড়বে না, অতএব আপনি ফসল ফলাতে পারবেন। এছাড়া অর্গানিক কার্বন, সাধারণত আমরা ডিটারমিনেশন করি অর্গানিক কার্বন, অর্গানিক ম্যাটার আমরা ডিটারমিনেশন করতে পারি না। অর্গানিক কার্বন, তার সাথে যেই রেজাল্টটা আসে তার সাথে 1.72 গুণ করলে পরে যে রেজাল্টটা আসবে সেটা অর্গানিক ম্যাটার হয়। আমরা অর্গানিক কার্বনের ডিটারমিনেশন করি এই কারণে যে আমার মাটির কার্বনের অবস্থা কীরকম, আমরা জৈব পদার্থের অবস্থাটা কীরকম। আপনি আশ্চর্য হবেন যে অ্যাকচুয়ালি একটা টিপিক্যাল আদর্শ সয়েলের মাটিতে জৈব পদার্থের পরিমাণ 5% থাকা উচিত। কিন্তু আমরা হাজার হাজার মাটি পরীক্ষা করে দেখেছি, পার্টিকুলার কিছু বন জঙ্গলে বা আমাদের 224 পরগনার মাটিতে কিন্তু অর্গানিক পরিমাণটা ভালো নেই, 1 এবং 1-এর নিচে আছে, যা আমাদের মাটির স্বাস্থ্যকে খুবই খারাপ অবস্থা নিয়েছে। এই জন্য মাটিতে যদি আমি পরীক্ষা করতে পারি, তখন আমি বুঝতে পারবো যে আমার মাটির অর্গানিক কার্বনটা কীরকম আছে, 1 নাইট্রোজেনের পরিমাণটা কীরকম আছে সেটাও বুঝতে পারবো, ফসফরাসের পরিমাণ কীরকম আছে সেটাও বুঝতে পারবো, টোটাল এবং অ্যাভেলেবেল দুটোই বুঝতে পারবো, পটাশেরও তাই। এটা বুঝতে পারলে পরে আমি যদি হেলথ কার্ডের ভিতর সেটাকে আমি লিপিবদ্ধ করে অ্যানালাইসিস করে, তবে ফার্মারকে আমি বলতে পারবো যে তুমি যে এই ফসলটা ফলাচ্ছ তার চাহিদাও এইরকম। সব ফসল একই ধরনের খাদ্য খায় না, কারণ এক এক ফসল এক এক ধরনের খাদ্য খায়। অতএব যখন নাকি মাটি পরীক্ষাটা করা হবে, তখন কিন্তু যেই স্ট্যাটাসটা আমরা সয়েল হেলথ কার্ডের মাধ্যমে পেতে পারবো, তার থেকে আমি বুঝতে পারবো আর কতটুক পরিমাণে আপনাকে জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস দেওয়া দরকার ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়ার জন্য। এই জন্যই সয়েল হেলথ কার্ডের খুবই প্রয়োজন। আচ্ছা, এই যে স্বাস্থ্যের কার্ড বলছিস, মানে হেলথ কার্ড বলছি, সেটা মাটির বা সয়েলের, হ্যাঁ, প্রথমে একটু যদি বলেন যে মাটিটা কি? মাটি হলো এই যে ন্যাচারাল বডি এবং অকুপাইং এ সারফেস অফ দ্য আর্থ, এবং এটা হেটেরোজেনিয়াস ইন নেচার অ্যান্ড ডিনামিক্স, এবং এরা গাছকে মেকানিক্যাল সাপোর্ট দেয়। আপনার গাছ একটা দাঁড়িয়ে থাকে, তা কিন্তু এই মাটির জন্য দাঁড়িয়ে থাকতে পারে, এটা মেকানিক্যাল সাপোর্ট। এর ভিতরে প্রচুর পরিমাণে জিনিস আছে, মানে আমি বললাম যে একটা গাছ যদি আমরা অ্যানালাইসিস করি 90 ধরনের এলিমেন্ট পাওয়া যায়। অতএব মানে মাটিটাকে হলো সেই ধরনের, অতএব এই মাটিটাকে সম্বন্ধে যদি আমি আমার বা কৃষক বাইরে জ্ঞান না থাকে, তো কিন্তু সে ধরেন একটা ভেরি গুড এক্সাম্পল, আপনার মাটিটা বেলে মাটি, আপনি কি সেটাকে ধান করবেন? করবেন না।
কারণ ধান করলে কি হবে, আপনি কনস্ট্যান্ট আপনাকে ইরিগেশন দেওয়া লাগবে এবং ইরিগেশন জলটা চলে যাবে, ফলে আপনি প্রচুর খরচা হবে। আবার ধরেন আপনার মাটিটা ক্লে মাটি, শক্ত মানে হেভি সয়েল যেটাকে বলা হয়, সেটা যদি হয় সেখানে যদি আপনি আলু চাষ করেন, তা আলু কিন্তু বৃদ্ধি পেতে পারবে না। অতএব আপনার মাটির স্ট্যাটাসটা কি এটা আপনাকে জানতে হবে। মেকানিক্যাল অ্যানালাইসিস একবারই করা যায়, কিন্তু এই আদার যেগুলো করা হয় NPK, তারপরে pH, অর্গানিক কার্বন, এগুলো কিন্তু সবসময় বিদেশে আমরা দেখেছি প্রতিটা ফসলের আগে কিন্তু এই সয়েল অ্যানালিসিসটা করে নেয় যে ওর কতটুকু কী দেওয়া লাগবে। আমাদের দেশে এটা চালু হচ্ছে, কিন্তু এখনও খুব ব্যাপকভাবে এটা চালু হয়নি। অতএব হেলথ কার্ডটা দরকার, যে আপনার কী ছিল মাটিটা, এখন কীরকম আছে এবং এর জন্য কী কী দেওয়া লাগবে। আচ্ছা, হেলথ কার্ডের যে কথা বলছেন বা মাটির স্বাস্থ্যের কার্ড, সেই সম্বন্ধে যদি একটু বুঝিয়ে বলেন যে এটা কৃষক বন্ধুরা কিভাবে পাবে বা সেটা কিরকম দেখতে হয়। তার আগে আপনাকে হেলথ কার্ডটা পেতে হলে কিভাবে কৃষক তার মাটিটাকে সংগ্রহ করে আমাদের কাছে পাঠাবে। আমাদের যে ইনস্টিটিউট আছে, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এখানে আমরা জেনারেলি কৃষকের জন্য 6টা কম্পোনেন্ট নিয়ে কাজ করি। আচ্ছা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তারপরে আছে আপনার কার্বন, তারপরে pH আর EC, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। বিকজ আমাদের এলাকাটা একটু মানে সমুদ্রের কাছাকাছি, এই জন্য যদি নুন বেশি হয়ে যায়, লবণ যদি বেশি হয়ে যায়, সেখানে ফসল হয় না। কিন্তু গভর্নমেন্টের যেগুলো আছে সেগুলো অনেক, আমাদেরও আছে, কিন্তু যদি কেউ চায় কৃষকরা, এটা খুব অল্প পয়সার ভিতরে আমরা ফার্মারের জন্য রেখেছি ব্যাপারটা। আর গভর্নমেন্টে তো ফ্রি নাকি? গভর্নমেন্ট এটা ফ্রি, তারা আরও অনেক কিছু করে দেয়, কিন্তু এই জন্য তাতে কিছু সময় বেশি লাগে। আচ্ছা, কিন্তু এটা আমাদের অবশ্যই দরকার, মানে ভালো ফসলের জন্য মাটির স্বাস্থ্যর একটা কার্ড থাকা একান্তভাবে প্রয়োজন। আচ্ছা, তাহলে এবার যদি একটু বলেন, যেটা বলছিলেন যে কিভাবে কৃষক ভাইয়েরা এই মাটি সংগ্রহ গুড, করবেন। এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। কৃষক ভাইরা কীভাবে মাটি সংগ্রহ করবে? আপনি মাঠে গেলেন, আপনি 5 বিঘা জমি আছে, আপনি কোনো এক জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আমাদের পাঠিয়ে দিলেন, সেটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ হবে না। আচ্ছা, সেটা দিয়ে কিন্তু আপনি সমস্ত মাঠটাকে আমি বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না। কারণ ধরেন ওখানে যদি গোবর পড়ে থাকতো, আপনি যে জায়গা থেকে নিয়েছেন, এক জায়গা থেকে গোবর পড়া আছে, তো সেটা আপনি তো অর্গানিক কার্বনের প্রচুর পরিমাণ আছে, সেই স্ট্যাটাস তো সমস্ত মানে 4 বিঘা জমির ভিতরে নেই। অতএব 1 বিঘা যদি আপনি জমি থাকে, আপনি কতগুলো কাজ করবেন? আপনি 8 থেকে 10 জায়গার থেকে মাটি সংগ্রহ করবেন। এখন আপনি যদি ক্রপ করেন তো 0 থেকে 15 সেন্টিমিটার মতো মাটি নিয়ে যথেষ্ট। কিন্তু যদি আপনি বাগান করেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে বাগান মানে বহু বর্ষজীবী গাছগুলো, হ্যাঁ, যেগুলো মানে ট্রি, যেগুলো আমি বলবো বাগান, লেবু বাগান করতে পারেন, পেয়ারা বাগান করতে পারেন, আপনি আমের বাগান করতে পারেন, লিচু বাগান করতে পারেন। সেগুলো আমাকে জানতে হবে প্রত্যেকটা ক্রপের রুট কত পর্যন্ত যায়। সেই জন্য আমরা একরকম মেশিন আছে, অগর বলে নাম, সেটা দিয়ে আমরা বিভিন্ন ডেপথের মাটির পরীক্ষাটা করাই। আর জেনারেলি কৃষকরা সাধারণত ক্রপ করে, তাদের রুটটা খুব বেশি যায় না, 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত যায়, মানে 15 থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত যায়। অতএব আপনি ওইটুক মাটি সংগ্রহ করবেন, করে আপনি কোথা থেকে করবেন না সেটা প্রথম একটু বুঝে নিন। আলের কাছের থেকে করবেন না, 2 হাত পরে মাটি সংগ্রহ করবেন না, আপনি হালের কাছ থেকে মাটি সংগ্রহ করবেন না, 2 হাত পরের থেকে করবেন। যেখানে গোবর মানে পড়ে রয়েছে দেখেন, সেখানে মাটি সংগ্রহ করবেন না। যেখানে আপনি গতবারে ফসলের জন্য কেমিক্যাল ফার্টিলাইজার মিশিয়েছিলেন, সেটা করবেন না। আপনি জমির উপর দিয়ে একটা ইরিগেশন চ্যানেল চলে যেতে পারে, যখন নাকি জলটা ছাড়া হয় দেখবেন 2 দিকে ভিজে যায়, ওই যেই জায়গা পর্যন্ত ভিজে সেই জায়গা পর্যন্ত আপনি মাটি নিতে পারবেন না ওখান থেকে। আচ্ছা, আর এটা বিরাট একটা গাছ থাকতে পারে, অনেক জমিতে গাছ থাকে, তার যে ছায়াটা, সেই ছায়া থেকে কোনো সয়েল নিতে পারবেন না, স্যাম্পল নিতে পারবেন না। আবার যদি কোনো ডিশ থাকে, লেবারতে ডিশ থাকে, তো আমাদের জল জমে থাকে অনেক সময়, সেখান থেকে নেবেন না। এই সব জিনিসগুলো বাদ দিয়ে আপনি 8 থেকে 10 জায়গা মাটিটা সংগ্রহ করে নিয়ে এসে আপনি ওটাকে ভালো করে মিক্স করে সমান করে রেখে 4টা ভাগ করে, মানে ABCD যদি হয়, ABC ফেলিয়ে দিলেন, B আর D রইলো, এটাকে আবার মিশাবেন, আবার ঠিক ওই রকম করবেন। এরকম করে আবারও A আর C দিয়ে দিলেন, B আর D রইলো, এরকম করে করে যখন 500 থেকে 600 গ্রাম আসবে, সেই মাটিটাকে একটা পরিষ্কার পলিথিনের ভিতরে সংগ্রহ করে, মানে গতবার কি করেছিলেন, কি ফসল করতে চান সেটা জানিয়ে আমাদের কাছে ওই প্যাকেটটা পাঠিয়ে দেবেন। আমরা ওইটা অ্যানালাইসিস করে আপনাকে সয়েল হেলথ কার্ড দিয়ে দিব, যার মধ্যে আপনি রিকমেন্ডেশন থাকবে, আপনার মাটির স্ট্যাটাস এই আছে, আপনি এই ফসলটা করতে চান, আপনি এই জিনিস আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এই যে কৃষক বন্ধু তার
মাঠ থেকে বা ক্ষেত থেকে মাটি সংগ্রহ করলেন, তারপর যেমনভাবে আপনি পদ্ধতি বললেন সেভাবে তিনি নিয়ে স্বচ্ছ ক্যারিব্যাগে করে আপনাদের কাছে পৌঁছে দিলেন, আপনারা টেস্ট করলেন। এই টেস্ট করতে কতদিন সময় লাগে, এবং- কত টাকা খরচ হয় এবং ফলাফলটা তারা কিভাবে পাবেন যদি একটু বলেন। আচ্ছা, আমাদেরটা আমরা এই 6টা কম্পোনেন্ট করার জন্য 50 টাকা আমরা নেই। কার জন্য যে নাকি ওই মাটিটা আনার পরে সে কিছু প্রসেস করে সিবের মন্দির দিয়ে এটা কেরিয়ার করতে হয়, তারপর মাটিটাকে সে শুকিয়ে তারপরে অ্যানালাইসিস করে, এইগুলি সমস্ত খরচা বাবদ আমরা এই 6টা কম্পোনেন্টের জন্য NPK, কার্বন, পিএইচ এবং ইসি, এই 6টার জন্য 50 টাকা মাত্র নেওয়া হয়। এবং এটা 1 সপ্তাহের ভিতরে কৃষকরা ওই তার রিকমেন্ডেড যে তার কোন ফসল সে করতে চায়, তার জন্য তার মাটির স্ট্যাটাস অতএব তাকে এই জিনিসগুলো দিয়ে তার ফসলটাকে চাষ করতে হবে, সেই রিকমেন্ডেশন আপনি 1 সপ্তাহের ভিতরে ওখান থেকে সয়েল কার্ডটা, হেলথ কার্ডটা পেয়ে যাবে। হার্ড কপি হয়? হার্ড কপি হবে, এবং হার্ড কপি করেই তাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের কম্পিউটারও থেকে যায় জিনিসটা। আচ্ছা, অনেক সময় কৃষকরা যদি হারিয়ে ঠেয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারা আসতে পরে আমরা আবার নতুন করে ওটা দিয়ে দিই, আমাদের কাছে ওই হার্ড কপিটা থাকে। তো এই যে কৃষক বন্ধু তার হেলথ কার্ড থেকে তিনি জানতে পারলেন যে তার জমির কি সমস্যা আছে, তারপরে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন, কিভাবে ব্যবস্থা গ্রহণ করবেন? সেটাই কার্ডের মধ্যে লেখা থাকবে। কার্ডের মধ্যে লেখা থাকবে যে আপনি নাইট্রোজেন এত পরিমাণ দিবেন, ফসফরাস এত পরিমাণ দিবেন, আপনি এতটুক জৈব পদার্থ দিবেন, কাউরাং দিতে পারেন, ভার্মিকম্পোস্ট দিতে পারেন, এগুলো আপনি দিবেন। আর পিএইচটা আপনি এতটুকু লাইম দিবেন, মানে চুন দিবেন। যদি অ্যাসিড থাকে তো লাইম দেওয়া এটাকে আমরা নিউট্রালের কাছাকাছি, কারণ আপনি মনে রাখতে হবে যে 6.5 থেকে 7.5 পিএইচটা এই রেঞ্জে হলো সবচেয়ে ভালো, কারণ ওই সময় মাটিতে যে নিউট্রিয়েন্টগুলি থাকে অ্যাভেলেবেল ফর্মে থাকে, এবং অ্যাভেলেবেল ফর্মে থাকলে পরই গাছের পক্ষে সুবিধা হয় ওই নিউট্রিয়েন্টগুলি গ্রহণ করার জন্য। অতএব আপনার এই পিএইচটাকে রক্ষা করার জন্য আপনি কি করতে হবে সেটা আমরা রিকমেন্ডেশনে দিয়ে দিই। ঠিক আছে, যে আপনি এতটুকু লাইম ব্যবহার করবেন, আপনি এইরকম পিএইচ আছে, ইউ হ্যাভ টু ইউজ দ্য লাইম, এতটুকু লাইম ব্যবহার করবেন। এবং ইসি ক্ষেত্র তাই, যে আপনি কীভাবে নুনটাকে সরাতে পারবেন তারও রিকমেন্ডেশন আমরা হেলথ কার্ডের ভিতরে রাখা থাকে। তো এটা সুবিধা। এটা এই কার্ডটা কতদিন পর্যন্ত মানে আমরা রাখতে বলতে পারি, ভ্যালিড না, মানে ওনার অ্যাকচুয়ালি আমরা যেইটা কম্পোনেন্টটা করে যায় নিয়ম অনুযায়ী আমরা ফসলের আগে দেবো ওই ফসলটার জন্য, কিন্তু এরপরে যদি আপনি অন্য ফসল করেন তখন কিন্তু আপনাকে আবারও ওই টেস্টটা করে নিতে হবে, এটা নিয়ম। কার্ডের কোনো ভ্যালিডিটি নেই? ভ্যালিডিটি বলে না, আপনি এটা তো সমান থাকবে না। আপনাকে প্রথমেই বলেছি সয়েল ইজ ইন হেটেরোজেনাস ইন নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ডাইনামিক ইন নেচার, পরিবর্তনশীল। আচ্ছা, মানে মিক্সচার একটা এবং এটা পরিবর্তনশীল। অথবা আজকে যে সয়েলটা আপনার যেরকম অবস্থা আছে 6 মাস পরে বা 1 বছর পরে 2 বছর পরে কিন্তু ওই অবস্থায় থাকবে না। তো নিয়ম বিদেশের সাধারণত তারা সব ফসলের আগেই করে নেয়, আমাদের বলছি মিনিমাম বছরে 1 বার করেন, তাতে আপনি বুঝতে পারবেন আপনার মাটির অবস্থানটা কী। আচ্ছা, চাষবাস তো আমরা একদম প্রাচীনকাল থেকে বা পৃথিবীর শুরু থেকে আমরা করে আসছি, কিন্তু নতুন যে আপনারা বলছেন যে বিজ্ঞান ভিত্তিকভাবে চাষবাস করতে হবে, তো এই বিজ্ঞান ভিত্তিক চাষের জন্য মাটি পরীক্ষা ঠিক কতটা জরুরি? বিজ্ঞান ভিত্তিক চাষের জন্য মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি, কারণ আপনি মাটিতে কি আছে চোখে দেখে বিজ্ঞানীও বুঝতে পারবে না, আপনিও বুঝতে পারবেন না। অতএব যদি মাটিটা পরীক্ষা করবেন তবে আপনার স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি রাসায়নিক সার বলেন, জৈব সার বলেন, আর বায়ো ফার্টিলাইজার বলেন, আর গ্রিন ম্যানুরিং বলেন ব্যবহার করবেন। সেটা হবে বিজ্ঞান ভিত্তিক। এবং লাইমটা ব্যবহার করবেন, আপনার পিএইচটা কতটুকু আছে সেটা লাইম ব্যবহার করবেন। বিজ্ঞানভাবে অ্যানালাইসিস করে যেই চাষটা করা হয় সেটাকে বলা হয় বিজ্ঞান ভিত্তিক চাষ। বিজ্ঞান ভিত্তিক চাষ করলে পরে কৃষক কিন্তু তার জমিটাকে ভালো রাখতে পারবে ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য, এবং তার পকেটের পয়সাও কিন্তু কম খরচা হবে, কারণ এখানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া হয় না। আমরা পরীক্ষা করে দেখেছি, ধরেন একটা মাটিতে 30 কেজি ইউরিয়া লাগবে, কিন্তু সে 90 কেজি ইউরিয়া দিচ্ছে, ফলন তার বাড়ছে না, ও যা ফলন তাই হচ্ছে, কিন্তু তার এই যে মাঝখানে যে 60 কেজি ইউরিয়াটা, এই 60 কেজি ইউরিয়া বেকার সে দিচ্ছে, দিয়ে মাটিটাকে নষ্ট করছে, পরিবেশটাকে নষ্ট করছে, এবং নিজের পকেটের পয়সা নষ্ট করছে। অতএব যদি বিজ্ঞান ভিত্তিক চাষ করেন, জমি মাটির পরীক্ষাটা করে নিয়ে মানে সেই অনুযায়ী ব্যবহার করলে পরে আপনার চাষটা সফলভাবে সুসম্পন্ন করা হবে।
তাহলে হেলথ কার্ডে কি আপনারা লিখে দিচ্ছেন যে কত কেজি ইউরিয়া দেবেন, হ্যাঁ, ফসফরাস দেবেন? এবং আপনি যে ফসলটা উনি লিখে দিবে সেই ফসলের রিকমেন্ডেশন অনুযায়ী ওনার মাটিতে কি আছে এবং ফসলে তাকে কতটুক দিতে হবে। কারণ ধরেন আপনি তার 30 কেজি আছে, তার যে ফসলটা সে দিয়েছে সেটা তার 80 কেজি লাগবে, তো তাকে আমরা লিখে দিই যে 50 কেজি ইউরিয়া আপনি দিবেন। শুধু ইউরিয়া না, অন্যান্য কম্পোনেন্টগুলো আমরা লিখে দিই। আচ্ছা, তো এটা কৃষকের নামেই হয়? হ্যাঁ, কি একদম card টা? নাম ঠিকানা সব দিয়েই হয়, মোবাইল নাম্বার সবই দেওয়া হয়। তো একজন কৃষকের যদি নানান জায়গাতে জমি থাকে এবং নানান জায়গা থেকে তিনি যদি করাতে চান, হ্যাঁ, তাহলে সেটা কিভাবে আলাদা আলাদা? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আই শুড সে। কারণ এটা কি আপনি এক জমিতে মাটি পরীক্ষা করে 5 মাইল দূরে আর এক জমি আছে, সেই জমির রিকমেন্ডেশন হবে না। আচ্ছা, আপনি যেই জমির মাটি পরীক্ষা করবেন রিকমেন্ডেশন সেই জমির জন্য মানে হবে। কার্ডে কি ওই জমির ওই জমি সমস্ত এরিয়া তথ্যটা টেরিয়া থাকবে? তথ্যটা থাকবে। ও, ওই যে জিএস নাম্বার টাম্বার এগুলি সব থাকে, ডাক নাম্বার, এই নাম্বার এগুলি সব থাকে ওই জমি। আপনি ওটা দিয়ে ওই 5 মাইল দূরে জমির রিকমেন্ডেশন হবে না। আচ্ছা, তো একদম শেষে আপনি কৃষক বন্ধুদেরকে কি বলবেন যে এই হেলথ কার্ড ব্যবহার করার জন্য? আমি বলবো যে প্রতি ফসলের আগে আপনি মাটিটাকে পরীক্ষা শুধু করুন। টাকার জন্য না, সচেতন কৃষক হলে? সচেতন এবং টাকা থাকতে হবে, কারণ প্রতিবারই তো টাকা খরচা হবে এনালাইসিস। কিন্তু খুব বেশি সরকারি করলে তো খরচা হচ্ছে না। সরকারিভাবে করলে খরচা নাই, কিন্তু ওই যে সরকারি কবে পাঠাবে, উনি করতে যাবেন যাবেন এটা একটা দৌড়াদৌড়ি করা লাগে তার। কিন্তু সেই ক্ষেত্রে যদি ওনার পক্ষে সম্ভব হয়, না, এখন তো প্রত্যেক ব্লকেই আমাদের হ্যাঁ আছে, এগ্রিকালচার অফিস আছে, সেখানে গেলে ওখানে মাটি নিবে, হুম। মাটি নিয়ে পর ওখানে পরে ওরা মানে অ্যানালাইসিসের জন্য কলকাতা মানে কষ্ট করে অফিসে যেতে হ্যাঁ, হবে আর কি, বা এবং যোগাযোগ করতে হবে। কলকাতায় পাঠিয়ে দেয়। তো ওখানে অ্যানালাইসিস আবার রেজাল্টটা ওনার কাছে যায়, ওখান থেকে ওনার নিয়ে যায় কার্ডটার থেকে। অতএব মানে যদি আপনি সমর্থ থাকে, মানে সচেতন থাকেন কৃষক, তো প্রতিটা ফসলের জন্য আপনি মাটি পরীক্ষা করবেন। যদিও আমরা এখন বলি মিনিমাম বছরে একবার করেন, যাতে মাটির স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন। এই জন্য বলবো যে অবশ্যই বিজ্ঞান ভিত্তিক চাষের জন্য আপনি মাটি পরীক্ষা করে হেলথ কার্ড তৈরি করা একান্তভাবে প্রয়োজন। তাহলে কৃষক বন্ধু যদি তার মাটির স্বাস্থ্য সম্বন্ধে জানতে এবং বিশ্লেষণ করে সেই অনুযায়ী বিজ্ঞান ভিত্তিকভাবে চাষবাস করার জন্য তিনি যদি প্রস্তুতি নেন আর কি, তো তার জন্য এই হেলথ কার্ড খুবই জরুরি। খুবই জরুরি, কারণ এটা তাতে একটা ডকুমেন্ট থেকে যায়, মানে তার কাছে যে জিনিসটা সে এবং ব্যবহার এটা যদি অনেক পুরনো থাকে, হ্যাঁ, আমরা তা- 10 বছর 20 বছর আগে সেই মাটির স্বাস্থ্য কেমন ছিল সেটাও সেটা আমরা হেলথ কার্ড card থেকে অ্যানালিসিস বসতে করে পারবো। দেখতে পারবো। তো কৃষক বন্ধুরা যদি বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ করতে চান, কম টাকা খরচ করে চাষ করতে চান, বেশি লাভ মুনাফা, চান, হ্যাঁ, মুনাফা আবার লাভ পান, চান, তাহলে তাদের এই মাটির স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ কার্ড তাদের করা অবশ্যই উচিত। আমরা আজকের এই পর্ব এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল, আবার বলছি, কৃষকের মাঠ থেকে বিজ্ঞান ভিত্তিকভাবে মাটি সংগ্রহ এবং মাটির স্বাস্থ্য কার্ডের জন্য বিশ্লেষণ। আর এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির অ্যাডভাইজার এবং TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার অজিত কুমার পোদ্দার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বেশ মূল্যবান প্রশ্ন জিজ্ঞেস করেছেন আমাকে। হ্যাঁ, আমরা আশা করছি কৃষক বন্ধু এখান থেকে অনেক উপকৃত উপকার হবে। হবে, আমি আশা করছি। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।